আমরা দেখলাম যে তোমার কোনো পার্সন যদি ট্রাস্ট ক্রিয়েট করতে চায় তাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে হচ্ছে বাই উইল। আর 1837 এর আগ পর্যন্ত কোর্ট অ্যালাউ করতে হচ্ছে গিয়ে ওরাল উইল, উইলস অ্যাক্ট আসার আগ পর্যন্ত। ওরাল উইলটা, ওরাল উইল বড় হাতের ডাব্লিউ, ওরাল উইল ওয়াজ অ্যাকসেপ্টেড। কিন্তু যেহেতু ওরাল উইল হলে 2 নাম্বারই হবে, ফ্রড হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এইগুলো অ্যাভয়েড করার জন্য পার্লামেন্ট এখানের মধ্যে উইলস অ্যাক্ট 1837 করে দিয়েছে। কারণ উইলস অ্যাক্ট 1837 এর আমাদের মেইন সেকশনটা হচ্ছে সেকশন 9 অফ দ্য উইলস অ্যাক্ট 1837, এবং সেকশন 9 এ বলতেছে যে একটা উইল ভ্যালিড হওয়ার জন্য কিছু শর্ত আছে। উইল ভ্যালিড হওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে উইল মাস্ট বি ইন রাইটিং, উইল মাস্ট বি সাইন্ড বাই দ্য টেস্টেটর, উইল মাস্ট বি উইটনেসড বাই 2 persons, অ্যাটলিস্ট 2 persons। কিন্তু যদি 10 জন থাকে, 20 জন থাকে, কোনো কিন্তু সমস্যা নেই। তাহলে এ টেস্টেটর হু উইশেস টু ক্রিয়েট এ ট্রাস্ট ওভার প্রপার্টি আপন হিজ ডেথ, তার মানে উনি কোন ট্রাস্ট ক্রিয়েট করতে যাচ্ছে? টেস্টামেন্টারি। ইজ রিকোয়ার্ড টু এক্সপ্রেস হিজ ইন্টেনশন ইন অ্যাজ দ্য টার্মস অফ দ্য ট্রাস্ট ইন হিজ উইল। তাহলে উইলের মধ্যে আমাদের টেস্টেটর বলে দিবে। তাহলে 3টা পার্টি, একটা হচ্ছে টেস্টেটর, এক্সিকিউটর, বেনিফিশিয়ারি। টেস্টেটর হচ্ছে কি সেটলার, এক্সিকিউটর হচ্ছে কি ট্রাস্টি, আর বি হচ্ছে বেনিফিশিয়ারি। The formalities necessary to create a valid will are required to be complied with. তাহলে এখন এরকম যদি হয়, মহিলাকে বলে টেস্টেড ট্রিক্স। ঠিক আছে, এখন একজন পার্সন যদি একটা মানে উইল করে যায়, ধরো যে প্রিন্সেস ডায়না, প্রিন্সেস ডায়না যখন মারা গেছে, তো উনি উইল করে দিয়ে গেছে যে উনি মারা যাওয়ার পর কোন প্রপার্টি প্রিন্স চার্লস পাবে বা ওনার ছেলেরা পাবে, কোন প্রপার্টি ওনার মা পাবে, ভাই বোন পাবে, এটা উনি উইল আগেই করা ছিল। তাহলে উইলটা তো উনি জীবিত থাকা অবস্থায় এটা তো কার্যকর হবে না, উনি মারা যাওয়ার পরে এটা কার্যকর হবে। তাহলে প্রিন্সেস ডায়নার মারা যাওয়ার পরে যেটা হবে, ওনার ওই উইলটা চলে যাবে হচ্ছে মানে এক্সিকিউটররা নিয়ে যাবে হচ্ছে টু দ্য কোর্ট, এবং এই কোর্টের নাম হচ্ছে কোর্ট অফ প্রবেট। কোর্ট অফ প্রবেট, কোর্ট অফ প্রবেট দেখবে উইলটা। থাকতে পারে বেনিফিশিয়ারি। অনেক মানুষ আছে মারা যাওয়ার পর বলে দেয় যে 10 মিলিয়ন পাউন্ড আমার গ্রামের সবাইকে দেওয়া হয়, তাহলে দেখি 10,000 লোক হতে পারে বেনিফিশিয়ারি। তাহলে হুএভার ইজ দ্য বেনিফিশিয়ারি উইল গেট দ্য প্রপার্টি। এই জন্য উইল হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট, উইল হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট, সবার জন্য উন্মুক্ত। তাহলে এভরিওয়ান ক্যান সি ওই উইলের এবং বেনিফিশিয়ারি কারা। ঠিক আছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বেশিরভাগ তো এটাই আসে। ওই যে আমরা যে দেখি যে ইনিশিয়াল ফেলিওর, সাবসিকুয়েন্ট ফেলিওর, এটা কিসের জন্য? হ্যাঁ, উইলের মাধ্যমে। তাহলে উইল, হ্যাঁ, উইল তৈরি করার আগ পর্যন্ত যদি ওই ইনস্টিটিউশনটা থাকে, উইল করা হয়েছিল তখন ওই ইনস্টিটিউশনটা ছিল, হ্যাঁ, জেনারেল ছিল। এটাই। তাহলে এখন এই যে উইলের যে কড়াকড়ি রিকোয়ারমেন্ট দিয়েছে, এটা কিসের জন্য দিয়েছে? ফ্রড প্রিভেন্ট করার জন্য। উইলের রিকোয়ারমেন্টটা না থাকে তাহলে তো অনেকেই এসে ফ্রড করতে পারে, যেটা আমরা প্রথমেই দেখে আসলাম যে এক্স যদি ওরালি উইল করে ওয়াই কে বলে দেয় প্রপার্টি, তাহলে ওয়াই মারা যাওয়ার পরে তো এটা এ বি সি অনেকেই এসে ক্লেম করার চেষ্টা করবে। এই জন্য উইলের মধ্যে স্ট্রিক্ট রিকোয়ারমেন্টটা রাখা হয়েছে। Therefore, if the statute were to be strictly applied, এখন প্রশ্ন হচ্ছে যে অনেক পার্সন উইল করে,
কিন্তু উইলের মধ্যে ওনারা বেনিফিশিয়ারির নামটা বলে না। আর ওনারা জানে যে উইলটা যখনই আমি তৈরি করলাম ইন 2009, আমি যদি মারা যাই তখন তো উইলটা পাবলিক ডকুমেন্ট হয়ে যাবে। উনি করোনার সময় 2020-তে মারা গেছে, কিন্তু উনি যাকে প্রপার্টি দিতে চায়, আমাদের টেস্টেটার এক্সিকিউটরকে বলছে যে আমার হ্যাঁ ইলিজিটিমেট চাইল্ড আছে, মিস্ট্রেস আছে, হ্যাঁ হ্যাঁ এরকম হতে পারে। অথবা অনেক সময় যে মানে খারাপ সম্পর্কগুলোর মধ্যেই দেয় তা না, অনেক সময় দেখা যেতে পারে যে উনি চাচ্ছে যে ওনার ছেলেকে প্রপার্টি দেওয়ার জন্য, ওনার লিজিটিমেটই সান, কিন্তু উনি জানে যে ওকে যদি দেওয়া হয় 10 মিলিয়ন পাউন্ড তাহলে তাকে কিডন্যাপ করা হতে পারে, তার লাইফ রিস্কে থাকতে পারে। হ্যাঁ, আবার জেনারেলি এম্বারেসিং বেনিফিশিয়ারি যারা তাদের জন্য করে, সেটা হচ্ছে গিয়ে মিস্ট্রেস, তারপরে ইলিজিটিমেট চাইল্ড, এদের জন্য করে। কিন্তু উইলের মধ্যে এদের কোনো নাম থাকে না। তাহলে এখন যেটা বলতেছে হচ্ছে সেকশন 9 অফ দ্য উইলস অ্যাক্ট 1837 যে একটা উইলের ট্রাস্ট ক্রিয়েট করো, এটা করতে হবে যদি টেস্টামেন্টারি ট্রাস্ট হয়। এখানে তো উইলের মাধ্যমে ট্রাস্টটা ক্রিয়েট হচ্ছে না, এখানে উইলটা করছে 2009 সালে, আর উনি 2015 সালে বলে দিছে টেস্টার এক্সিকিউটরকে যে আমি মারা যাওয়ার পরে আমার প্রপার্টি আমার ওই ইলিজিটিমেট সানকে দিবা অথবা আমার মিস্ট্রেসকে দিবা। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? তাহলে ট্রাস্টটা তো উইলের মধ্যে অ্যারেস্ট করতেছে না, ট্রাস্টটা তো অ্যারেস্ট করতেছে আউটসাইড দ্য উইল। ট্রাস্ট কিন্তু উইলের মধ্যে নাই, কারণ উইলে তো বেনিফিশিয়ারির নাম উনি বলে নাই। কিন্তু কেন বলে নাই বেনিফিশিয়ারির নাম? বিকজ উনি মনে করছে যে আমার মিস্ট্রেস সম্পর্কে সবাই জেনে যাবে আমার মৃত্যুর পরে, তাহলে ওর জন্য অসম্মানজনক হবে, আমার জন্য অসম্মানজনক হবে। ইলিজিটিমেট সানের ব্যাপারটা সবাই যদি জেনে যায় তাহলে সানের জন্য তোমার এটা তোমার এম্বারেসিং হবে, ওনার জন্য এম্বারেসিং হবে। এই জন্য অনেক সময় বেনিফিশিয়ারির নাম বলে না। এখন এই বেনিফিশিয়ারির নামটা যদি না বলে তাহলে বেনিফিশিয়ারিকে প্রপার্টিটা পাবে কিনা? তাহলে যেই টেস্টেটার এক্সিকিউটরকে 20 মিলিয়ন পাউন্ড দিয়ে গেল এবং বলছে যে এই প্রপার্টি দেওয়ার জন্য টু দ্য ইলিজিটিমেট সান অথবা ইলিজিটিমেট সান অথবা মিস্ট্রেস গিয়ে কি প্রপার্টি ক্লেম করতে পারবে কিনা ফ্রম দ্য এক্সিকিউটর? তার কাছে যখন ক্লেম করতে যাবে তখন তো সে রিফিউজ করবে যে এখানে তো কোনো ট্রাস্ট নাই, কারণ সেকশন 9-এ বলা আছে যে উইলের মধ্যেই ট্রাস্টটা থাকতে হবে। তাহলে আমরা দেখতেছি যে যেই আইনটা আসছে ফ্রড প্রিভেন্ট করার জন্য, এটা ইট কেম টু প্রিভেন্ট ফ্রড, ইট কেম টু প্রিভেন্ট ফ্রড, এটাকেই ব্যবহার করা হচ্ছে ফ্রড করার জন্য। বাট ইট ইজ ইউজড অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। হ্যাঁ হ্যাঁ, তখন এখানের মধ্যে কোর্ট বলবে যে আমরা দেখতেছি যে জেনারেলি এই রুলটাই প্রিভেইল করবে, উইল তৈরি করতে গেলে রিটার্ন ডকুমেন্টসই লাগবে। বাট যদি এরকম সিচুয়েশন থাকে যে টেস্টেটার এক্সিকিউটরকে প্রপার্টি দিয়েছিল কিন্তু সে বলছিল যে এখানে বেনিফিশিয়ারি নামটা উইলে বলে নাই যেহেতু সে তার মিস্ট্রেস বা লিজিটিমেট চাইল্ড, বাট উইলের বাইরে সে কমিউনিকেশন করে গেছে যে কাকে প্রপার্টি দিতে হবে। সিচুয়েশন যদি এরকম হয় তাহলে কোর্ট এই সেকশন 9 অফ দ্য উইলস অ্যাক্টকে বাইপাস করতে দিবে, উইল বি বাইপাসড। এবং এখানে কোর্ট ইম্পোজ করবে, কোর্ট উইল ইম্পোজ সিক্রেট ট্রাস্ট অন দ্য এক্সিকিউটর। কোর্ট বলবে এক্সিকিউটরকে যে তোমাকে প্রপার্টি দিতে হবে, আমরা তোমার উপর একটা সিক্রেট ট্রাস্ট চাপাই দিচ্ছি। হ্যাঁ স্যার, এই যে বিলে যে আপনার বেনিফিশিয়ারির নামটা বলা হলো না, মানে এই মানে ট্রাস্টের একটা মেজর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সার্টেনিটি অফ অবজেক্ট। কিন্তু স্যার এখানে তো সার্টেনিটি অফ অবজেক্ট নাই। এই যে টেস্টেটার এক্সিকিউটরকে তো মুখে বলে দিয়ে গেছে বা কাগজে লিখে দিয়ে গেছে কাকে দিতে হবে। তার মধ্যে তাদের মধ্যে তো চিঠি আছে, ইমেইল আছে, ফ্যাক্স আছে, কাকে দিতে হবে, হোয়াটসঅ্যাপ মেসেজ আছে। হ্যাঁ, আউটসাইড দ্য উইলে তো বলাই আছে যে আমার 10 মিলিয়নের 5 মিলিয়ন তুমি আমার ইলিজিটিমেট সানকে দিবা আর 5 মিলিয়ন আমার মিস্ট্রেসকে দিবা।
আর অনেকের ইলিজিটিমেট সান 8-10 জন থাকতে পারে, সবাইকে তুমি দিয়ে দিবা। স্যার এটা কি বেনিফিশিয়ারিরা জানবে? না জানলে কোর্টে আসে মামলা করবে কিভাবে? কোর্টে তো বেনিফিশিয়ারিকে জানতে হবে, ওই বেনিফিশিয়ারিদেরকে জানাই দিতে হবে, নাহলে তো আমাদের এক্সিকিউটর নিয়ে নিবে। কারণ না, এক্সিকিউটর গিফট হিসেবে পেয়ে যাবে, কারণ উইল পাবে না। কারণ উইল দেখে তো মনে হবে, সবাই মনে করবে যে সে হচ্ছে লিগেটর। লিগেটর মানে হচ্ছে সে গিফট দিচ্ছে, আর তাকে দেখে মনে হবে সে হচ্ছে লিগেটি। মানে অ্যাপারেন্টলি হচ্ছে লিগেটি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এক্সিকিউটর বা ট্রাস্টি। ও অ্যাপারেন্টলি বেনিফিশিয়ারি, বাট মানে ট্রু ফ্যাক্ট হচ্ছে ও তো জানে যে ও বেনিফিশিয়ারি না, হচ্ছে ট্রাস্ট। এইজন্যই জিনিসটা সিক্রেট, এইজন্য সিক্রেট ট্রাস্ট। তাহলে কোর্ট উইল ইম্পোজ এ সিক্রেট ট্রাস্ট অন দা এক্সিকিউটর। এবং কেন তার উপর ট্রাস্টটা ইম্পোজ করবে? কারণ যেহেতু তার সাথে ওই কমিউনিকেশনটা হয়েছিল, হচ্ছে উইলের আগে বা পরে কমিউনিকেশনটা হয়েছিল। সেটার কি কোনো প্রুফ লাগবে না? হ্যাঁ, অবশ্যই প্রুফ লাগবে, কারণ হ্যাঁ 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 এটাই। তার মানে কোর্টে যখন যাবে, সিক্রেট ট্রাস্ট এস্টাবলিশ করার বার্ডেনটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ অন দ্য বেনিফিশিয়ারি। বার্ডেন অফ প্রুফ অন দ্য বেনিফিশিয়ারি। হ্যাঁ, বেনিফিশিয়ারিকে প্রুফ করতে হবে। আর স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি। যেহেতু সিভিল কেস, তার মানে তাকে 51% প্রুফ করলেই হবে, বিয়ন্ড রিজনেবল ডাউট দেখানো লাগবে না। তাহলে বার্ডেন অফ প্রুফ হচ্ছে গিয়ে অন দ্য বেনিফিশিয়ারি, আর স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটি, মানে 51%। তাহলে কোর্টকে ওই বেনিফিশিয়ারি কোনো চিঠি দেখাবে, ইমেইল দেখাবে, তারপরে ফ্যাক্স দেখাবে, এগুলো কাগজপত্র না দেখাতে পারলেও সাক্ষী দেখাবে, কার সামনে এক্সিকিউটরকে বলা হয়েছে বেনিফিশিয়ারিকে দেওয়ার জন্য, এগুলো দেখাবে। তাহলে বুঝা গেল কেন বলা হচ্ছে সিক্রেট ট্রাস্ট। তাহলে আমরা the requirements imposed by this act are designed to ensure that a will contains a clear, complete and formalized record of how testator estate should be distributed. তাহলে উইলস অ্যাক্ট খুব ভালো উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। Therefore, if the statute were to be strictly applied, secret trust could not be enforced. কিন্তু এটা বেশি স্ট্রিক্টলি অ্যাপ্লাই করলে যেসব ট্রাস্টে বেনিফিশিয়ারির নামটা ইমপ্লাইড রাখা হয়, সিক্রেট রাখা হয়, সেসব ট্রাস্টে বেনিফিশিয়ারিরা কোনো প্রপার্টি পাবে না। On a testator's death, will becomes a public document and wills are consequently open to public scrutiny. যে কোনো লোক উইল দেখতে পারবে। But testator may wish to make provisions after his death for what he considers to be embarrassing object, যেমন mistress, illegitimate child, তাদের ব্যাপারে জন্য অ্যাডভার্স পাবলিসিটি না হয়, এজন্য উনি উইলের মধ্যে he may make an apparent gift, দেখে মনে হবে যে গিফট, দেখে মনে হবে যে তাকে লিগেটি হিসেবে দেওয়া হয়েছে, to an intended trustee subject to an understanding, কিন্তু উইলের বাইরে তারা কিন্তু ঠিকই কমিউনিকেট। সিক্রেট ট্রাস্ট হচ্ছে উইলস অ্যাক্টের এক্সেপশন, exception to the requirements of উইলস অ্যাক্ট, specifically to section 9. হ্যাঁ, সেকশন 9 অনুযায়ী ট্রাস্টটা উইলের মধ্যেই ভিজিবল থাকার কথা ছিল, কিন্তু এখানে উইলের মধ্যে ভিজিবল থাকতেছে গিফট, ট্রাস্টটা উইলে ভিজিবল না। ট্রাস্টটা হচ্ছে তাদের ওই কমিউনিকেশনের মাধ্যমে আমরা ইম্পোজ করা হচ্ছে। হ্যাঁ, ট্রাস্টটা সিক্রেট, ট্রাস্টটা উইলের বাইরে অ্যারাইজ করতেছে। এই উইলের বাইরে যেটা, এই আউটসাইড দ্য উইল, এটা আরেকটা নাম আছে, ফ্রেঞ্চ ওয়ার্ড ডি হর্স থিওরি। এটা একটা থিওরি আর কি। হ্যাঁ, না, ডি হর্স থিওরি হচ্ছে আউটসাইড দ্য উইল থিওরি। এটা কি সিক্রেট ট্রাস্টের একটা থিওরি? হ্যাঁ, সিক্রেট ট্রাস্টের একটা থিওরি। আরেকটা থিওরি আছে সিক্রেট ট্রাস্টের, সেটা হচ্ছে ফ্রড থিওরি, ঠিক না? সিক্রেট ট্রাস্ট কেন অ্যারেজ করে? সিক্রেট ট্রাস্ট অ্যারেজ করে হচ্ছে টু প্রিভেন্ট ফ্রড। সিক্রেট ট্রাস্ট কেন অ্যারেজ করে? বিকজ এটা অ্যারেজ করতেছে হচ্ছে আউটসাইড দ্য উইল। সিক্রেট ট্রাস্ট উইলের মধ্যে অ্যারেজ করতেছে না, উইলের বাইরে যে কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশন বিটুইন কার মধ্যে কমিউনিকেশন, টেস্টেটর এন্ড এক্সিকিউটর, এই কমিউনিকেশনের মাধ্যমে সিক্রেট ট্রাস্ট অ্যারেজ করতেছে, ঠিক না জিনিসটা? এই কমিউনিকেশনটার মাধ্যমে, এই জন্য এটাকে বলা হয় ফ্রড থিওরি, অথবা এটাকে বলা হয় হচ্ছে দুইটা থিওরি আছে।
HORS মনে হয়, মনে হয় নাই, এটা আমাদের ঘোড়া হর্স না। তো তাহলে the secret trust is an exception to the will, to this rule, because in limited circumstances where a testator has not fully complied with the necessary formalities under section 9, equity will nevertheless impose a duty upon the party acquiring the property under the will to carry out his wishes to the testator. This will require the legatee or devicee to hold the property upon trust for the secret beneficiary. The court তখন বলবে ওই সিক্রেট বেনিফিশিয়ারির জন্য তুমি এক্সিকিউটর প্রপার্টি হোল্ড করো। তুমি বলতে পারবে না যে তোমাকে এটা গিফট হিসেবে দিচ্ছে, কারণ আসলে তুমি অ্যাকচুয়ালি জানো যে এটা তোমার জন্য। So secret trust allows property to be left to someone in a will. সিক্রেট ট্রাস্ট অ্যালাউ করে কি যে উইলের মধ্যে একজন আরেকজনকে প্রপার্টি দিয়ে যাবে, টেস্টার এক্সিকিউটরকে প্রপার্টি দিয়ে যাবে, উইদাউট এক্সপ্লিসিটলি নেমিং দ্যাট পারসন। উইলের মধ্যে ওই পারসনের নামটা থাকবে না। দিস ইজ অ্যাচিভড বাই এ বিকুয়েস্ট টু এ পারসন হু হ্যাজ প্রিভিয়াসলি প্রমিসড। এবং এই উইলটা তৈরি করা হয়েছে ধরো 2009 সালে, তাদের মধ্যে কমিউনিকেশন হয়ে গেছে 2008 সালে। অ্যাজ ট্রাস্টি ফর দ্য ইন্টেন্ডেড রিসিপিয়েন্ট, যে উইলের বাইরে সে এগ্রি করছে, টি এর সাথে এগ্রি করেছে যে এই প্রপার্টিটা বেনিফিশিয়ারিকে দিবে। The anonymity provided by a secret trust is important, as all wills are public documents and therefore open to scrutiny. The secret trusted main purpose থাকে হচ্ছে বেনিফিশিয়ারির নামটা যেন কেউ না জানে। They are public to prevent attempts to defraud wills, but this same publicity created problems for those testator who wish to more discreet in the final disposal of the estate. তাহলে এখন আগে মানুষ প্রচুর সিক্রেট ট্রাস্ট করতো, কারণ আগে মানুষ এই জিনিসগুলো নিয়ে কনসার্ন ছিল যে তার একটা ইলিজিটিমেট চাইল্ড আছে, তার 2-3 জন গার্লফ্রেন্ড বা মিস্ট্রেস ছিল, এগুলা নিয়ে মানুষ আসলে অনেক আগে কথাবার্তা বলতো, মানে সম্মান বোধটা মানুষের থাকতো। এখন তো মানুষ 4-5টা বিয়ে করে ফেলে, ঠিক না? গার্লফ্রেন্ড থাকতে পারে অনেকগুলা, বাচ্চা কাচ্চা কয়টা হয়তো নিজেই জানে না, এরকম হতে পারে। তো এখন এই জন্য সিক্রেট ট্রাস্ট এখন ইংল্যান্ডে কম হয়, হয়তো কয়েকটা ফ্যামিলিতে ওরকম সিক্রেট ট্রাস্ট তারা তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, একদমই নর্মাল অ্যাকসেপ্টেবল হয়ে গেছে জিনিসগুলো। আগে ধরো যে সে হোমোসেক্সুয়াল পার্টনারের জন্য করবে, এটা তো আগে করা যেত না। হ্যাঁ, তো এটা একটা বিরাট ঝামেলা ছিল। যেমন ধরো যে হ্যাঁ, এটা সিক্রেট ট্রাস্টের একদম প্রথম দিকের কেস, একদম ফার্স্ট কেস বলা যায়, ক্যাথরিন ডাচেস অফ সাফোল্ক ভার্সেস হেরেন্ডেন। এই কেসে যেটা হয়েছিল যে হাজবেন্ড চাচ্ছিল তার ওয়াইফকে একটা জমি ট্রান্সফার করার জন্য, তো জমি দিয়ে দিলেই হয়ে যেত, ওয়াইফের নামে গিফট হিসেবে দিতে পারতো, কিন্তু ওই সময় মহিলাদের নামে জমি দেওয়া যেত না, মহিলারা ল্যান্ডের টাইটেল হোল্ড করতে পারত না। আজকে থেকে তো প্রায় 500 বছর আগের কেস। এই জন্য হাজবেন্ড যেটা করছে সেটা হচ্ছে একটা উইল করছে। উইল করে হাজবেন্ড বলছে তার ফ্রেন্ডকে যে তোমাকে আমি জমিটা দিয়ে যাচ্ছি, আর আমার ওয়াইফের নামটা এখানে আমি বলতেছি না, কিন্তু তুমি তো জানো যে হাউসটা কাকে দিতে হবে। তাহলে উনি বি কে প্রপার্টিটা দেয় নাই। দ্য সিক্রেট ট্রাস্ট অলসো কন্টিনিউস টু বি ইউজ অফ এটা। এখন প্রশ্ন হলো যে এখন ফ্রেন্ড এই বাড়ির যে রেন্ট অথবা বেনিফিটস গুলা ওই বেনিফিশিয়ারিকে দিচ্ছিল না, মানে এইচ এর ওয়াইফকে দিচ্ছিল না, কিন্তু কোর্ট বলছে এটা তো দিতে হবে। উইলের মধ্যে যদিও বলা হয়েছে যে এই বাড়ি থেকে যত আয় আসে সবকিছু তুমি পাবা, কিন্তু আসলে তুমি তো জানো যে তুমি হচ্ছে উইলের বাইরে তোমার সাথে কথাবার্তা হয়েছে, তুমি তো ট্রাস্টি, ঠিক আছে? Early statutes prevented bequests to women or leaving land on trust to a charity. So a secret trust was a vehicle to avoid this. তাহলে কেউ যদি কারো জমি দিতে চায় বা জমি থেকে ভাড়া দিতে চায়, খাজনা দিতে চায়, হ্যাঁ, এটা থেকে যে ট্যাক্স আসবে সেটা বেনিফিশিয়ারিকে দিতে চায়, আমি তো মৃত্যুর আগে তাকে ট্রান্সফার করতে পারতেছি না, সো ব্যবস্থা হচ্ছে কি করা, সিক্রেট ট্রাস্ট ক্রিয়েট করা। তাহলে সিক্রেট ট্রাস্ট হচ্ছে দুই ধরনের, দেয়ার আর টু টাইপস অফ সিক্রেট ট্রাস্ট।
ক্যাটাগরিজ অফ সিক্রেট ট্রাস্ট। সিক্রেট ট্রাস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্ট আর একটা হচ্ছে হাফ সিক্রেট ট্রাস্ট। তাহলে ফুল সিক্রেট ট্রাস্ট হচ্ছে যেখানে, যেটা এতক্ষণ আমরা দেখলাম যে উইলের মধ্যে টি বলবে ই কে যে তোমাকে আমি 20,000 পাউন্ড দিয়ে যাচ্ছি, তাহলে উইল দেখে মনে হবে 20,000 পাউন্ড কার জন্য? ই এর জন্য। বলবে একটা ল্যান্ড দিয়ে যাচ্ছি, হ্যাঁ, তারপরে বলতে পারে হচ্ছে যে শেয়ারস দিয়ে যাচ্ছি, তাহলে উইল দেখে মনে হবে যে প্রপার্টিটা কাকে দিচ্ছে? টি ই কে দিয়েছে। এটা হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্ট। তাহলে টি যখন ই কে প্রপার্টি গুলো দিল, এই প্রপার্টি দিয়েছে ইন 2020, আর 2022-তে কি উইল দেখে মনে হচ্ছে এটা ই এর জন্য গিফট, উইল দেখে মনে হচ্ছে এটা ই এর জন্য গিফট, যে appears to be a, উইল দেখে মনে হচ্ছে এটা গিফট। কিন্তু আউটসাইড দ্য উইল, আউটসাইড দ্য উইল এখানে কিন্তু একটা ট্রাস্ট অ্যারাইজ করেছে, আউটসাইড দ্য উইল এখানে কিন্তু একটা ট্রাস্ট অ্যারাইজ করেছে। মানে এখানে তো এই যে কমিউনিকেশন হয়েছে 2022 সালে টি কে বলে দিছে যে বিকে প্রপার্টি দেওয়ার জন্য। তাহলে ফুল সিক্রেট ট্রাস্ট হচ্ছে উইল দেখে মনে হবে যে এটা একটা গিফট, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ এ ট্রাস্ট, অ্যাকচুয়ালি ইট ইজ এ ট্রাস্ট। আর হাফ সিক্রেট ট্রাস্ট হচ্ছে যে উইলের মধ্যে টি ই কে বলে দিবে আমি তোমাকে 20,000 পাউন্ড দিচ্ছি, শেয়ারস গুলা দিচ্ছি বা ল্যান্ড দিলাম ফর দ্য পারপাসেস মেনশন টু ইউ, ফর দ্য পারপাসেস মেনশন টু ইউ। তুমি জানো যে কাকে টাকাটা দিতে হবে, তুমি জানো যে এই টাকার পারপাসটা কি, তুমি জানো যে এই টাকাটা কিভাবে খরচ করতে হবে। তাহলে উইল দেখে মনে হবে দেয়ার ইজ এ ট্রাস্ট, উইল দেখেই বোঝা যাবে যে ইট অ্যাপিয়ার্স টু বি এ ট্রাস্ট। আর এখানে কি দেখে কি মনে হয়? ইট অ্যাপিয়ার্স টু বি এ গিফট। কিন্তু এখানেও কিন্তু বেনিফিশিয়ারির নাম নাই, তার মানে এখানেও 2020 সালে উনি উইলটা করেছিল, তার আগে 2021 সালে উনি কমিউনিকেশন করেছিল, 2021 সালে উনি কমিউনিকেশন করছে। 2021 সালে আমাদের টি ই কে বলে দিয়েছিল যে আমি কিন্তু একটা উইল করব 2022-এ আমি উইল করব, কিন্তু তোমাকে প্রপার্টি আমি দিব, টাকা দিব, শেয়ার দিব, ল্যান্ড দিব, কিন্তু তোমাকে নিজের কাছে রাখতে পারো না, বেনিফিশিয়ারিকে কিন্তু দিতে হবে। তার আগেই কিন্তু উনি কমিউনিকেশন করে ফেলছে। হ্যাঁ, উইল বানানোর আগেই কমিউনিকেশন। না, ফুল সিক্রেট ট্রাস্টের যে কোনো টাইমে কমিউনিকেশন করলেই হবে, এনি টাইম বিফোর ডেথ। কিন্তু হাফ সিক্রেট ট্রাস্টে কমিউনিকেশন সবকিছু উইলের আগে করে ফেলতে হবে, হাফ সিক্রেট ট্রাস্টে পরে করার কোনো সুযোগ নেই। কিন্তু ফুল সিক্রেট ট্রাস্টে তুমি যে কোনো সময় করতে পারো, হাফ সিক্রেট ট্রাস্টে করতে হবে হচ্ছে উইলের আগে। তাহলে ফুল আর হাফ সিক্রেট ট্রাস্টের মধ্যে তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা দেখলাম হচ্ছে ডিফারেন্স, আর একটা দেখলাম আমরা সিমিলারিটি। সিমিলারিটি হচ্ছে দুই জায়গাতেই কার নাম থাকতেছে না? বেনিফিশিয়ারি। এটা হচ্ছে সিমিলারিটি, দুই জায়গাতেই বেনিফিশিয়ারির নাম অ্যাবসেন্ট। ফুল সিক্রেট ট্রাস্টে কোনো অব্লিগেশন থাকে না, আর হাফ সিক্রেট ট্রাস্টে একটা অব্লিগেশন থাকে, যেটা দেখলে বোঝা যায় যে এটা একটা ট্রাস্ট, আর কি হচ্ছে একটা ট্রাস্টি। ট্রাস্টি ক্লিয়ার জিনিসটা? তাহলে দেয়ার আর টু টাইপস অফ সিক্রেট ট্রাস্ট। তাহলে ফুল সিক্রেট ট্রাস্ট হচ্ছে যে ইট অ্যাপিয়ার্স এজ এ গিফট, হ্যাঁ, টু দ্য অস্টেন্সিবল বেনিফিশিয়ারি। আর হাফ সিক্রেট ট্রাস্ট হচ্ছে যে অ্যাপারেন্ট অ্যাজ ট্রাস্ট অন দ্য ফেস অফ দ্য উইল, উইল দেখে মনে হবে যে এখানে একটা ট্রাস্ট আছে, কিন্তু তোমার বেনিফিশিয়ারির নাম, আর এখানে দেখে মনে হবে যে তাকে গিফট হিসেবে দিয়ে গেছে। তাহলে ফুল সিক্রেট ট্রাস্ট ইজ অ্যান অব্লিগেশন হুইচ ইজ ফুললি কনসিলড অন দ্য ফেস অফ দ্য উইল। ফুল সিক্রেট ট্রাস্টের যে অব্লিগেশনটা, এটা উইলের মধ্যে পুরোপুরি গোপন রাখা হয়েছে। The obligation is communicated to the legatee during the lifetime, মানে
জীবিত থাকা অবস্থায় যে কোনো টাইমে কমিউনিকেশন করলেই হবে, উইলের আগেও করতে পারে, উইলের পরেও করতে পারে। And the will transfers the property to the legatee without mention the existence of the trust. আর উইলের মধ্যে ট্রাস্টের কোনো নামগন্ধও থাকবে না, কোনো মেনশনই থাকবে না। যেমন এ ডিসপোজিশন বাই উইল টু এ অ্যাবসলিউটলি, তাহলে উইল দেখে মনে হবে যে তোমার টেস্টেটার এ কে পুরো 1 লক্ষ পাউন্ড দিয়ে গেছে, অ্যাবসলিউটলি তাকেই দিয়ে গেছে, তা আসলে তো উইলের আগে কমিউনিকেশন করছিল। আর হাফ সিক্রেট ট্রাস্টে when the will indicates an acknowledgement of existence of a trust, বলা থাকবে যে এ ডিসপোজিশন বাই উইল টু এ, মানে এ কে ধরে দেওয়া হচ্ছে 30,000 পাউন্ড, অন ট্রাস্ট কথাটা লেখা থাকবে, ফর দ্য পারপাসেস কমিউনিকেটেড টু হিম, কিন্তু কার নাম নাই, বেনিফিশিয়ারি নাম নাই, এটা হাফ সিক্রেট ট্রাস্ট। স্যার হাফ সিক্রেট ট্রাস্ট নিয়ে একটা কোশ্চেন। হ্যাঁ স্যার হাফ সিক্রেট ট্রাস্টে দেখেন এখানে তো স্যার বুঝাই যাচ্ছে যে এটা একটা ট্রাস্ট আছে, হ্যাঁ ওই যে কিন্তু বেনিফিশিয়ারির নাম বলবে না, কারণ বেনিফিশিয়ারি তার ইলিজিটিমেট সান। কিন্তু স্যার এখানে যে বেনিফিশিয়ারি আননেমড, এটা তো একটা সার্টেনটি ফুলফিল করতেছে না। ওই যে মানে ওইটা তো উইলের আগে যে কমিউনিকেশন করে ফেলতেছে তার সাথে, ওইখানে ওই সেম, হ্যাঁ সেম রেশনাল, এটাই লিখে রাখেন। হ্যাঁ এই যে উইলের আগে কমিউনিকেশন, এখানেও তো বেনিফিশিয়ারি সার্টিন, উইলের আগে তো টেস্টেটার এক্সিকিউটরকে বলে দিছে যে কাকে প্রপার্টিটা দিতে হবে, ঠিক না? তার মানে সার্টিনটি অফ সাবজেক্ট ম্যাটারও আছে, সার্টিনটি অফ অবজেক্টও আছে, আবার ইন্টেনশনও আছে। কনস্টিটিউশনটা হবে কিসের সময়? উনি মারা যাবে যখন, তখনই লিগ্যাল টাইটেলটা এক্সিকিউটরের কাছে চলে আসবে। টেস্টামেন্টারি ট্রাস্টে কনস্টিটিউশন করার জন্য প্রপার্টি বেনিফিট ট্রাস্ট এক্সিকিউটরের হাতে দেওয়া লাগবে না, মারা গেলেই তো ওইটাই তো ডকুমেন্ট, ওইটার মাধ্যমেই প্রপার্টি চলে আসবে লিগ্যাল টাইটেলটা এক্সিকিউটরের কাছে। আর ফর্মালিটি তো কমপ্লাই করা হচ্ছেই, উইল করা হয়েছে, এই জন্য সিক্রেট ট্রাস্ট কিন্তু বাকি সব দিকে এক্সপার্ট, সার্টেনটিও আছে, ফর্মালিটিও আছে, কনস্টিটিউশন আছে, সবই আছে, খালি উইলের মধ্যে বেনিফিশিয়ারির নামটা থাকে। অটোওয়ে ভার্সেস নরম্যান কেসে জাজ ব্রাইটম্যান বলছে যে সিক্রেট ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য 3টা রিকোয়ারমেন্ট আছে। ইন্টেনশন থাকতে হবে টু ক্রিয়েট এ ট্রাস্ট, ইন্টেনশনটা তো আমরা বুঝবো কমিউনিকেশনের সময়, কমিউনিকেশনের সময় সে তো তাকে বলেই দিছে যে তুমি কিন্তু প্রপার্টি বেনিফিশিয়ারি নিজে রাখতে পারবা না, শেয়ার ল্যান্ড বেনিফিশিয়ারিকে দিতে হবে। এবং এই যে ইন্টেনশন, এটা উনি কমিউনিকেশন করেছিল, তার মানে উনি অফার করেছিল, অফার টু এক্সিকিউটর, আর এক্সিকিউটর এটাকে অ্যাকসেপ্ট করেছিল। অ্যাকসেপ্টেন্স বাই এক্সিকিউটর। অটোওয়ে ভার্সেস নরম্যান কেসে আমাদের কোড 3টা রিকোয়ারমেন্ট বলছে সিক্রেট ট্রাস্টের। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্টেনশন, কমিউনিকেশন এবং অ্যাকসেপ্টেন্স। এই 3টা রিকোয়ারমেন্ট ফুল সিক্রেট ট্রাস্টের জন্য প্রযোজ্য, হাফ সিক্রেট ট্রাস্টের জন্য প্রযোজ্য। প্রুভিং দ্য এক্সিস্টেন্স অফ এ সিক্রেট ট্রাস্ট, সিক্রেট ট্রাস্ট প্রমাণ করার দায়িত্ব কার উপরে? সিক্রেট ট্রাস্ট প্রমাণ করার দায়িত্ব আমরা অলরেডি পড়ে ফেলছি। হ্যাঁ, তাহলে বার্ডেন অফ প্রুফটা হচ্ছে অন দ্য ক্লেমেন্ট, মানে ক্লেমেন্ট মিন্স হচ্ছে বেনিফিশিয়ারির উপরে, তাহলে বার্ডেন অফ প্রুফ হচ্ছে কার উপরে? অন বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারিকে প্রমাণ করতে হবে, তাকে কাগজপত্র, তাকে উইটনেস, তাকে সব কিছু নিয়ে কোর্টে আসতে হবে, এটা প্রমাণ করার জন্য যে এখানে একটা সিক্রেট ট্রাস্ট ছিল। ক্লিয়ার? আর স্ট্যান্ডার্ড অফ প্রুফ হবে হচ্ছে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি, মানে 51%। Communication and acceptance. স্যার স্যার
যে হাফ সিক্রেট ট্রাস্টের জন্য যেন কমিউনিকেশনটা করা লাগে before the will, before or at the time of signing the will. Sir, before the will or before executing the will? হ্যাঁ, For creating the will or উইল করার এক সপ্তাহ আগেও জানাতে পারে, একদিন আগেও জানাতে পারে, এক বছর আগেও জানাতে পারে, উইল করার আগে জানাতে হবে। আবার যদি উইলটা সাইন করে ধরো যে 5:30টায়, হ্যাঁ, কিন্তু জানাই দিল 5টায়, তাহলেও হবে। আবার অনেক সময় 5:30টায় উইল সাইন করছে, 6টায় জানাইছে, অসুবিধা নেই, ওই একই দিনই তো জানাইছে। এটাকে বলা কন্টেম্পোরানিয়াস, মানে সেম ডেতে হলেই হবে। কিন্তু জেনারেলি কোর্ট দেখে যে আগে জানাইছে কিনা, কিন্তু কন্টেম্পোরানিয়াস হলেও হবে। কারণ আমি 5:30টায় উইল করে ফেলছি, তারপরে তাকে আমি ফোন করলাম যে তোমাকে কিন্তু প্রপার্টি দিচ্ছি, তুমি কিন্তু হাফ সিক্রেট ট্রাস্ট হিসেবে হোল্ড করছো, বলো ওকে ঠিক আছে, তাহলে আমি সেম ডেতেই তো জানাইছি, এটা সমস্যা না। হ্যাঁ, কিন্তু জেনারেলি উইলের পরে হলে আর সেম ডেতে না হলে এটা ভয়েড হয়ে যাবে, ভয়েডই হয়ে যাবে ট্রাস্ট। এটা তো কোনো রিজন নাই, এটা ইংল্যান্ডেই ফলো করে আর আমেরিকাতে এটা ফলো করে না। আমেরিকাতে দুটাতেই উইলের পরে কমিউনিকেশন আছে না, কিন্তু ইংল্যান্ডে এটা 4টা কেস দিয়ে এস্টাবলিশড যে হাফ সিক্রেট ট্রাস্টে কমিউনিকেশনটা উইলের আগে করতে হবে। এটার একটা রেশনাল থাকতে পারে যে তুমি একজনকে ট্রাস্টি বানাচ্ছ, তাকে না জিজ্ঞাসা করে কেমনে বানাও, এটা হচ্ছে রেশনাল। মানে এটা কিন্তু কোথাও বলা নাই, মানে আমি বললাম আর কি যে কমন সেন্সে, মানে কি যে তুমি তাকে ট্রাস্টি বানাই দিচ্ছ। ফুল সিক্রেট ট্রাস্টে তো উইল দেখে মনে হবে যে তাকে গিফট হিসেবে দিচ্ছ, তখন এই জন্য তোমাকে যে কোনো সময় তার সাথে সাথে উইল তুমি ছিঁড়ে ফেলো, ক্যান্সেল করে দাও, নতুন উইল বানাই ফেলো। আর হাফ সিক্রেট ট্রাস্টে তুমি কিন্তু উইলের মধ্যে তাকে বলেই দিচ্ছ সে ট্রাস্টি, তুমি তাকে জিজ্ঞাসাই করো নাই। এটা তো ঠিক না, একজন পার্সনকে ট্রাস্টি মানে একটা দায়িত্ব আছে, তাকে প্রপার্টিটা বেনিফিশিয়ারিকে ডিস্ট্রিবিউট করতে হবে। কারণ সে যদি স্যার প্রপারলি ডিস্ট্রিবিউট না করে তাহলে তো এটা হবে ইনঅ্যাডভার্টেন্ট ব্রিচ অফ ট্রাস্ট, তখন তো আবার সে লায়াবল হয়ে যাবে টু দ্য বেনিফিশিয়ারি। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখে ফেলি হচ্ছে ফুল সিক্রেট ট্রাস্টের জন্য আমাদের লস গুলা। আর ফুল সিক্রেট ট্রাস্ট জানলে হাফ সিক্রেট ট্রাস্ট 2-3টা ল খালি আলাদা, ওই কমিউনিকেশন একটা আলাদা, এরকম কয়েকটা। এই চ্যাপ্টার শেষ কিন্তু। তাহলে ফুল সিক্রেট ট্রাস্টের জন্য 13টা প্রিন্সিপাল, হাফ সিক্রেটের জন্য 12টা প্রিন্সিপাল, আর ওই 12টা আবার হচ্ছে 10টার সাথে মিলে যাবে। তাহলে মানে আলটিমেটলি তোমার সবকিছু মিলে মাত্র মানে তোমার 12-13টা প্রিন্সিপালই থাকতেছে, কারণ ফুল আর হাফ সিক্রেটের তো রিকোয়ারমেন্ট সেম, খালি 2-3টা আলাদা আর কি। এই জন্য চ্যাপ্টারটা ছোট, এই জন্য লাস্টের দিকে রাখলাম যে এটা যেন প্রবলেম না হয়। হ্যাঁ, কি মানে সুভা কি পড়াইতে না করতেছিল? আচ্ছা, তাহলে আমরা আছে, তাহলে স্লাইডের মধ্যে লিখে রাখতে পারো যে ডেফিনেশন, ফুল সিক্রেট ট্রাস্টের ডেফিনেশন। আর এখানেই পিকিউ স্ট্রাকচারও দিয়ে দেওয়া আছে যে ফুল সিক্রেট ট্রাস্ট বলতে আসলে কি বোঝায়। যে উইল দেখে মনে হবে যে এটা একটা গিফট, কিন্তু আসলে একটা ট্রাস্ট ইম্পোজ করা হচ্ছে উইলের বাইরে অন দা ট্রাস্ট। কেসের নাম হচ্ছে সেলাক এন্ড হ্যারিস কেস। আর ফুল সিক্রেট ট্রাস্ট এটা তোমার যেটার জন্য বলে দিচ্ছে যে সিক্রেট ট্রাস্ট ক্যান অ্যারাইজ হোয়ার দেয়ার ইজ নো উইল এট অল ইফ টি ইজ অ্যান এজ ইন্টারেস্টেড সাকসেসর। তার মানে এক্স জানে যে এক্স মারা গেলে তার সব প্রপার্টি ওয়াই পেয়ে যাবে, কারণ ওয়াইফ হচ্ছে তার স্পাউস, ইংল্যান্ডে স্পাউস পেয়ে যায়। তাহলে স্পাউসকে জানে যে স্পাউস পাবে, এই জন্য আর সে উইল করলো না। সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার সব প্রপার্টি পাবাই, কিন্তু তোমাকে কিন্তু এই প্রপার্টিটা 3 জনের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। এটাও একটা সিক্রেট ট্রাস্ট, এটাও ফুল সিক্রেট ট্রাস্ট। কারণ যখন এই প্রপার্টি উইলের মাধ্যমে ট্রান্সফার করে নেই, বা তার কাছে তো এটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গেছে এক্স এর মৃত্যুর পরে, কিন্তু এখানে সে তো তাকে উইলের মানে ইন্টারেস্টেড ট্রান্সফারের আগেই বলে দিয়েছে যে তোমাকে কিন্তু প্রপার্টি এ বি সি কে দিতে হবে। ঠিক আছে, ইন্টারেস্টেড ট্রান্সফার মানে হচ্ছে যে একটা লোক যদি উইল না করে মারা যায় আর তাহলে তার সাকসেসর প্রপার্টি পাবে, তাহলে এটাকে বলা হয় ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে ডাইড উইদাউট
এটা হচ্ছে ইন্টারস্টেট। হ্যাঁ, সিক্রেট ট্রাস্ট। তাহলে সিক্রেট ট্রাস্ট উইলের মাধ্যমেও হতে পারে, অথবা এই কেউ উইল করে যায় নাই কিন্তু তার প্রপার্টি আরেকজন পাবে সেটা জানতো, তার সাথে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে আমি মারা যাওয়ার পরে কিন্তু প্রপার্টি বেনিফিশিয়ারিকে দিতে হবে, তাহলে এটাও হবে হচ্ছে সিক্রেট ট্রাস্ট। তাহলে আমাদের এ বি সি তিনজনকে দেখাইতে হবে যে এক্স উইলটা করেই নাই, আমাদেরকে বেনিফিশিয়ারি বানায় নাই, বিকজ ওয়াই তো বলেই দিছে যে উইল করার দরকারটা কি, আমার কাছে প্রপার্টি আসলে আমি তো এবিসি কে দিবই। তাহলে এই যে এরকম একটা কমিউনিকেশন এক্স এবং ওয়াই এর মধ্যে হয়েছিল ডিউরিং এক্স এস লাইফ টাইম, এটা অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি এ বি এবং সি কে কোর্টে প্রমাণ করতে হবে। তাহলে এ বি সি কোর্টে সাকসেসফুল হতে গেলে দেখাইতে হবে এক্স এবং ওয়াই এর মধ্যে এরকম এক্স এর একটা ইন্টেনশন ছিল টু ক্রিয়েট এ ট্রাস্ট ফর এ বি এন্ড সি, এক্স তার ইন্টেনশনটা ওয়াই কে কমিউনিকেশন করেছিল এবং ওয়াইটা অ্যাকসেপ্ট করেছিল। সিক্রেট ট্রাস্টের কয়টা রিকোয়ারমেন্ট? তিনটা রিকোয়ারমেন্ট, কমিউনিকেশন, অ্যাকসেপ্টেন্স আর একটা ইন্টেনশন। আর ফুল সিক্রেট ট্রাস্ট ক্যান বি ক্রিয়েটেড বাই উইল অথবা উইদাউট এ উইল। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে দেয়ার মাস্ট বি অ্যান ইন্টেনশন। আমরা দ্রুত ফুল সিক্রেট ট্রাস্টের রিকোয়ারমেন্টস পড়ে ফেলি, হাফ সিক্রেট নিজেই তখন পড়ে ফেলতে পারবা, তাহলে অল্প একটু ডিফারেন্স, আর তারপরে আমরা নেক্সট ক্লাসে সলভিং করে ফেলবো। প্রথমে হচ্ছে ইন্টেনশন থাকতে হবে। ইন্টেনশন ছিল কিনা আমরা কিভাবে বুঝবো? ইন্টেনশন ছিল কিনা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, ধরো উইলটা যদি উনি করে হচ্ছে 2020 সালে উইলটা করেছে, এখন উইলের আগে 2019-এ উনি তোমার এক্সিকিউটরের সাথে কথা বলে দিল যে কাকে প্রপার্টিটা দিতে হবে, তাহলে তো ওনার ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে গেছে। উনি যদি 2019 সালে বলে দেয় যে 50,000 পাউন্ড তোমাকে আমি উইলে দিব, তুমি কিন্তু প্রপার্টিটা বেনিফিশিয়ারিকে দিবা, তাহলে ওনার ইন্টেনশন, সাবজেক্ট ম্যাটার এবং অবজেক্ট তিনটাই তো আমরা জেনে গেলাম। অথবা উইলটা তৈরি করেছে 2020 সালে, উনি 2023-এ জানাই দিল যে কাকে প্রপার্টি দিতে হবে, তাহলেও কিন্তু আমরা কোনটা বুঝতে পারবো? ইন্টেনশন। তাহলে ইন্টেনশন বোঝার জন্য কোর্ট দেখবে যে সাবজেক্ট ম্যাটার সার্টেন ছিল কিনা, বেনিফিশিয়ারিটা সার্টেন ছিল কিনা, তাহলে আমরা ধরে নিব যে তোমার ইন্টেনশন ছিল। তাহলে এই তিনটা সার্টেনটি যদি কমপ্লাই করে এটাই ইন্টেনশন। এটাই ইন্টেনশন। The testator must have intended to create a trust complying with all three certainties. সেকেন্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে এই যে ওনার যে ইন্টেনশনটা ছিল, এটা ওনাকে অবশ্যই বেনিফিশিয়ারিকে জানাবে যে আমি কিন্তু এরকম একটা ট্রাস্ট ক্রিয়েট করতে চাই। তাহলে টেস্টেটর মাস্ট ইনফর্ম দ্য এক্সিকিউটর, এখানে অফার করতে হবে, এটাকে বলা হয় হচ্ছে কমিউনিকেশন। তাহলে রি-ভয়েস কেসে বলে দিচ্ছে যে দ্য টেস্টেটর মাস্ট কমিউনিকেট টু দ্য ট্রাস্টি বোথ হিজ ইন্টেনশন টু এস্টাবলিশ দ্য সিক্রেট ট্রাস্ট and terms on which the property is to be held. If the trustee only knows of the testator's intention to create a secret trust but not in terms, the trust will fail. তাহলে দুইটা জিনিস ওনাকে জানাতে হবে, সেটা হচ্ছে যে মানে কি প্রপার্টি দিতে হবে 10,000 পাউন্ড এবং কাকে দিতে হবে, এই দুইটা জিনিস জানাতে হবে। ফোন করে বললো যে তোমাকে কিন্তু কিছু জিনিস দিতে হবে বেনিফিশিয়ারিকে, জানলো না যে কি জিনিস, অথবা বললো যে তোমাকে 50,000 পাউন্ড দিতে হবে, কাকে দিতে হবে জানাবো, তাহলে তো এটাও কমিউনিকেশন হলো না, কারণ সে তো বেনিফিশিয়ারি সম্পর্কে জানে না। তাহলে দুইটা জিনিস জানাতে হবে, একটা হচ্ছে মানে ফ্যাক্ট অফ ট্রাস্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে টার্মস অফ ট্রাস্ট। ফ্যাক্ট অফ ট্রাস্ট যে তুমি কি ট্রাস্টি, তুমি যে ট্রাস্টি তুমি কিন্তু মনে রাখবা, আর সেটা হচ্ছে তুমি আরেকটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে কাকে দিতে হবে এবং কি দিতে হবে। তাহলে এটা দুইটা জিনিস আমাদের ট্রাস্টি এক্সিকিউটরকে মনে রাখতে বলবে। প্রথম জিনিসটা মনে রাখবা হচ্ছে ইউ আর এ ট্রাস্টি, আর প্রপার্টি দিতে হবে হচ্ছে কাকে।
তাহলে আমাদের মনে রাখতে হবে ফ্যাক্ট অফ ট্রাস্ট এবং টার্মস অফ ট্রাস্ট দুইটাই ইনফর্ম করতে হবে। হাউ ক্যান দিস কমিউনিকেশন টেক প্লেস? এই কমিউনিকেশন চাইলে উনি ওরালি করতে পারে, ইন রাইটিং করতে পারে, কোনো সমস্যা নেই। উনি চাইলে এজেন্টের মাধ্যমে কমিউনিকেশন করতে পারে, যে টি তার এজেন্টের মাধ্যমে কমিউনিকেশন করলো ই এর সাথে, টি এ কে বলে দিল যে তুমি ই কে বলো যে সে কি ট্রাস্টি হবে কিনা। সে যদি ইয়েস বলে তাহলে তাকে বলবা যে তাকে কিন্তু প্রপার্টি বেনিফিশিয়ারিকে দিতে হবে উইলটা করার পরে। তাহলে আমরা দেখলাম যে টেস্টেটর ক্যান কমিউনিকেট উইথ দ্য এক্সিকিউটর। টেস্টেটর এক্সিকিউটরের সাথে কমিউনিকেশন করতে পারে হচ্ছে কিভাবে, ওরালিও কমিউনিকেশন করতে পারে, ইন রাইটিংও কমিউনিকেশন করতে পারে, ঠিক না? ওরালিও কমিউনিকেশন করতে পারে, আবার ইন রাইটিং অথবা এজেন্টের মাধ্যমেও কমিউনিকেশন করতে পারে। আবার এটা পসিবল যে সে যদি ধরো যে টি যদি ই কে জানায় রাখে, নিজে জানায় রাখলো অথবা অন্য কারো মাধ্যমে জানায় রাখলো 2020 সালে যে ই কি ট্রাস্টি হতে রাজি আছে কিনা, এবং ই বলছে ফ্যাক্ট অফ ট্রাস্টের ক্ষেত্রে সে ইয়েস বলছে, সে বলছে হ্যাঁ আমি ট্রাস্টি হতে চাই, এটা ইয়েস বলছে। তাহলে তখন টি ই কে বললো যে আচ্ছা কাকে প্রপার্টি দিতে হবে এবং কি দিতে হবে, সাবজেক্ট ম্যাটার এবং অবজেক্ট তোমাকে আমি এখন জানাবো না, এটা আমি চিঠি আসবে। তাহলে উনি মারা গেছে এপ্রিলের 20 তারিখে, এখন চিঠি আসছে 21 তারিখে এক্সিকিউটরের কাছে, তাহলেও হবে। ফ্যাক্ট অফ ট্রাস্ট তো হয়ে গিয়েছিল টেস্টেটরের মৃত্যুর আগেই। টার্মস অফ ট্রাস্টটা কিসের মাধ্যমে আসতেছে? থ্রু এ সিলড এনভেলপ। তাহলে একবার যদি তুমি রাজি হয়ে থাকো তাহলে এখন তো তুমি এটা মানতে বাধ্য। কারণ একবার যদি কেউ রাজি হয়ে যায় ট্রাস্টি হওয়ার জন্য, তারপর কন্টেন্টটা তো ম্যাটার করে না, এটা তো যে কোনো কাউকে দিতে হইতেই। হ্যাঁ, কারণ এখন তুমি একটা রিক্সা পেলা ধানমন্ডি 8 নম্বরে, ক্লাস শেষ করার পর রিক্সায় উঠে গেছো, সে বলছে চলেন, এখন তুমি বললা যে আমাকে আপনি উত্তরা নিয়ে যান। এখন এখন তো এখন যেহেতু সে অ্যাকসেপ্ট করে ফেলছে তোমাকে প্যাসেঞ্জার হিসেবে, এখন তো তার যাইতেই হবে। এখন তো সে অর্ধেক রাস্তায় নিয়ে বলবেন আপনি নেমে যান, আপনি আগেই বলতেন এখানে যে কোথায় যাবে, বলেন হ্যাঁ ওরা এইসব প্রমাণে না না টাকা দিলেও স্যার এরকম ফার্স্ট স্টেজের সময় বলে যে আরে আপনার যেটা ভালো লাগে, আরে না না না, কিন্তু ধানমন্ডির মধ্যে হলে তো তোমাকে নামাই দিবে না, পারবে না, এটাই তো করবে। কারণ এখন তুমি ডিএইচএল এ একটা গুডস পাঠাবা, তুমি এখন তাদেরকে পার্সেলটা দিয়ে দিচ্ছ, তারা পার্সেলটা রিসিভ করে ফেলছে, এখন তুমি কোথায় পাঠাবা এটা তো তারা তো প্রবলেম হওয়ার কথা না। তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট। যদি আমি যদি ট্রাস্টি হিসেবে জিনিসটা অ্যাকসেপ্ট করে ফেলি, তাহলে আমি এটা যে জিজ্ঞাসা করে এটা আমার ফল্ট। আমি তাকে যদি জিজ্ঞাসা করতাম যে তুমি টার্মস আমাকে জানাও, নাহলে আমি রাজি হব না, আমি তো তখন আর তাকে জিজ্ঞাসা করি না, তাহলে আমার কাছে টার্মসটা কখন আসছে? এই টেস্টের মৃত্যুর পরে থ্রু দ্য সিল এনভেলপ। তাহলে এখন তো আমার কিছু করার নেই, এখন আমাকে ওই ওই মানে চিঠি অনুযায়ী কি করতে হবে? ডিস্ট্রিবিউশন করতে হবে। এখন যদি 1000 জন বেনিফিশিয়ারি থাকে, আমাকে 1000 জনকে ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে এই যে প্রিন্সিপালটা, যে ফ্যাক্ট অফ ট্রাস্ট হতে পারে হচ্ছে তোমার বাই এজেন্ট অথবা পার্সোনালি, আর ফ্যাক্ট অফ ট্রাস্ট যদি উইলের আগে কমিউনিকেশন হয়ে যায়, তাহলে টার্মস অফ ট্রাস্টটা কিভাবে আসতে পারে? উইলের পরে আসতে পারে থ্রু দ্য সিলড এনভেলপ। এই প্রিন্সিপালটা রিকিন কেসে অ্যাকসেপ্টেড হয়েছে। লর্ড রাইট বলছে যে কম্পেয়ারিং উইথ দ্য শিপ সেলিং আন্ডার সিলড অর্ডার্স, একটা শিপ যখন মানে জাহাজ যখন মানে ওশানে নেমে যায়, তখন ক্যাপ্টেনকে লোকেশনগুলো পরেও বলা যায় যে কোন দেশ থেকে সে কোন দেশে যাবে, ওই সিল এনভেলপের মধ্যে দেওয়া থাকে। when must the communication take place? কখন কমিউনিকেশনটা করতে হবে? ফুল সিক্রেট ট্রাস্টে এটা পসিবল যে কখন কমিউনিকেশন করা যায়, উইলের আগেই করতে হবে না উইলের পরেও করা যাবে? এনি টাইম বিফোর ডেথ কমিউনিকেশন করলেই হবে। ক্লিয়ার? কিন্তু উনি যদি কোনো কমিউনিকেশনই না করে, উইলের আগেও কমিউনিকেশন করে নাই, উইলের পরেও কমিউনিকেশন করে নাই, উইলের আগেও কমিউনিকেশন করে নাই, উইলের পরেও কমিউনিকেশন করে নাই, কিন্তু উনি 2024 সালে মারা গেছে আর উইলটা করছে 2020 সালে, তাহলে এটা ভয়েড হয়ে যাবে। কারণ কোর্ট বলতো যে হয় তুমি উইল করার আগে কমিউনিকেশন করতা অথবা উইল করার পরে কমিউনিকেশন করতা, তুমি
কিন্তু এখন তো আর কমিউনিকেশন করা যাবে না। অ্যাটলিস্ট তুমি যদি ফ্যাক্ট অফ ট্রাস্ট আগে করে রাখতা, তাহলে টার্মস বা কন্টেন্ট অফ দ্য ট্রাস্ট তুমি পরেও জানাইতে পারতা থ্রু সিলড এনভেলপ। কোনো কিছুই যদি না হয় তাহলে ফলাফলটা হবে যেটা, উইলের মধ্যে তো তাকে গিফট হিসেবে দিয়ে গেছে, তাহলে সে প্রপার্টি গিফট হিসেবেই পেয়ে যাবে, যেটা ওয়ালগ্রেভ এন্ড ট্যাপস কেসে হয়েছে। যে পুরো প্রপার্টি ধরো যে তোমার 90,000 পাউন্ডস তাকে দিয়ে দিছে থ্রু দ্য উইল, এবং উইলে যখন তাকে প্রপার্টি দিয়ে দিছে তাকে কিছুই জানায়নি, ফ্যাক্টও জানায়নি, টার্মসও জানায়নি। আর মৃত্যুর পরে এক্সিকিউটরের কাছে চিঠি আসছে যে তোমাকে তো প্রপার্টি দিতে হবে টু দ্য বেনিফিশিয়ারি। এক্সিকিউটর বলছে আমাকে তো উনি কিছুই জানায়নি, না ফ্যাক্ট না টার্মস, তাহলে আমি এখন কেন দিব? কোর্ট বলছে না, উইলের আন্ডারে তুমি প্রপার্টি পেয়ে যাও, গিফট হয়ে যাবে। হ্যাঁ, যেমন ফুল সিক্রেট ট্রাস্টে তো ট্রাস্টের কোনো কথাই লেখা থাকে না উইলে। তো স্যার আপনি যেটা বললেন যে মানে মারা যাওয়ার পর যে একটা লোকের গিয়ে অ্যাপয়েন্ট করা হয় সবকিছু ক্রেডিটের মাঝখানে ইয়ে করা হয়, তো ওই লোক স্যার কিভাবে জানবে যেখানে একটা সিক্রেট ট্রাস্ট অ্যারেঞ্জমেন্ট ছিল? ওই লোকেরও তো জানার কথা না, তার মানে এটা অ্যাবসলিউটলি সে গিফট হিসেবে নিয়ে নেবে, কারণ there is no one to force him or enforce that trust. Because if it is done for an illegitimate child, obviously সে তার এক্সিকিউটর কেও জানাবে, মানে কেউই তো জানবে না আদার দেন যে দুটো মানুষের মধ্যে ডিলিংটা হচ্ছে। তবে স্যার কোনো সুযোগই নেই, আলটিমেটলি সে ওটা গিফট হিসেবেই দিবে, যে লিগেটি অ্যাপারেন্টলি যে লিগেটি অ্যাপারেন্টলি যে লিগেটি সেটা গিফট হিসেবেই পেয়ে যাবে। এটা গেল হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে হু মাস্ট বি টোল্ড অফ দ্য ট্রাস্ট, কাকে জানাতে হবে? আমাকে জানাতে হবে, ট্রাস্টিকে জানাতে হবে। এটা তো আর অন্য কাউকে জানাইলে হবে না, ট্রাস্টির আত্মীয় স্বজনকে জানালে তো হবে না। তাহলে আমাদের টেস্টার মাস্ট কমিউনিকেট দ্য তোমার এক্সিকিউটর। এখন এখানে যে প্রিন্সিপালটা আছে যে হোয়াট ইফ দেয়ার আর মাল্টিপল এক্সিকিউটর, অনেক সময় ট্রাস্ট প্রপার্টি যদি অনেক বেশি হয় 10 মিলিয়ন 20 মিলিয়ন পাউন্ড, মানে একজনের পক্ষে ডিস্ট্রিবিউশন করাটা ডিফিকাল্ট হতে পারে, এই জন্য উনি 4-5 জন রাখতে পারে হচ্ছে এক্সিকিউটর। এরকম যদি মাল্টিপল এক্সিকিউটর থাকে তাহলে কোর্ট বলছে এখানের মধ্যে যে মাল্টিপল এক্সিকিউটর যদি থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে উনি কি তাদেরকে প্রপার্টি জয়েন্ট টেনেন্ট হিসেবে দিয়েছে না টেনেন্সি। জয়েন্ট টেনেন্সি মানে হচ্ছে ধরো ওনাদেরকে বললো যে 2000 বুকস টু E1 and E2, তাহলে এখানে কিন্তু কোনো ভাগাভাগি করে দেয়নি। আর যদি বলে 2000 বুকস টু E1 and E2, E1 এর জন্য হচ্ছে 500, E2 এর জন্য হচ্ছে 1500, অথবা ইকুয়ালি বলে দিল, তাহলে এটা তো হয়ে যাবে টেনেন্সি ইনকাম। তাহলে যদি জয়েন্ট টেনেন্টস হয় তাহলে উইলের আগে একজনকে কমিউনিকেশন করলেই হবে, কারণ জয়েন্ট টেনেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ডক্ট্রিন অফ সার্ভাইভারশিপ অ্যাপ্লাই করে এবং এখানে কোনো শেয়ার থাকে না, সবাই পুরোটারই মালিক। তাহলে যদি জয়েন্ট টেনেন্টস হয় তাহলে উইলের আগে একজনকে কমিউনিকেশন করলে ধরে নেওয়া হবে আরেকজনকে কমিউনিকেশন করা হয়ে গেছে। আর যদি টেনেন্সি ইন কমন হয় তাহলে দুজনকেই আলাদা আলাদা ইনফর্ম করতে হবে। তাহলে the testator who wishes to establish a full secret trust only communicate his intention to one of the intended trustee. তাহলে E1 এবং E2 হচ্ছে গিয়ে দুইজন ট্রাস্টি। এখন যদি E1 অথবা E2 একজনকে কমিউনিকেশন করেছে আরেকজনকে করেনি, E1 কে আমরা ধরে নিব, মানে একজন থাকলে তো কোনো সমস্যা নেই। এইখানে আছে, পেন আছে, এই প্রিন্সিপালটা পড়ে আজকে আমরা শেষ করে দেই, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করে ফেলবো। তাহলে টি যেটা করলো E1 কে কমিউনিকেশন, যদি একজন এক্সিকিউটর থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই, কিন্তু যদি মাল্টিপল থাকে তখন আমরা দেখবো যে দুইজনকে কমিউনিকেশন করলেও কোনো ঝামেলা নেই, কিন্তু যদি দুইজনকে কমিউনিকেশন না করে একজনকে কমিউনিকেশন করে তখন আমাদের প্রবলেম। তখন আমরা দেখবো যে হাউ দ্য প্রপার্টি ইজ হেল্ড বাই দ্য ট্রাস্টি, তারা কিভাবে হোল্ড করে, টেনেন্সি ইন কমন না জয়েন্ট টেনেন্সি। যদি টেনেন্সি ইন কমন হয়, যদি প্রপার্টিটা শেয়ার বলেই দেয় যে 5টা গাড়ি দেওয়ার পরে যদি না বলা থাকে যে 5টা গাড়ি থাকার পরে কিছু বলা নাই যে কে কোন গাড়িটা হোল্ড করবে, তাহলে জয়েন্ট টেনেন্সি। আর 5টা গাড়ি ট্রান্সফার করার পর বললো যে 3টা গাড়ি হচ্ছে ফর E1 আর 2টা গাড়ি হচ্ছে ফর E2, তাহলে এটা হয়ে যাবে টেনেন্সি ইন কমন। তাহলে টেনেন্সি ইন কমন হলে রুল হচ্ছে প্রত্যেকজন এক্সিকিউটরকে আলাদা আলাদা জানাতে হবে। আর যদি জয়েন্ট টেনেন্টস হয় তাহলে আমরা দেখবো যে কখন কমিউনিকেশনটা করছে উইথ E1,
E1 এর সাথে কি কমিউনিকেশন উইলের আগে করেছে কিনা। যদি উইলের আগে করে থাকে তাহলে ধরে নেওয়া হবে E2 এর সাথে কমিউনিকেশন হয়ে গেছে। আর যদি E1 এর সাথে কমিউনিকেশন করে আফটার দ্য এক্সিকিউশন অফ দ্য উইল, তাহলে জয়েন্ট টেনেন্সি সেভার হয়ে যাবে। তাহলে E1 হাফ প্রপার্টি, ধরো 6টা গাড়ি থাকলে E1 3টা গাড়ি হোল্ড করবে হচ্ছে ফর বেনিফিশিয়ারি, আর E2 জন্য ওই 3টা গাড়ি সে ট্রাস্টি হিসেবে হোল্ড করবে, এটা রেজাল্টিং ট্রাস্ট হবে। এখানে সিক্রেট ট্রাস্ট তার উপরে অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে এখানে হু মাস্ট বি টোল্ড অফ দ্য ট্রাস্ট, কাকে এটা ট্রাস্ট সম্পর্কে জানাতে হবে। জানাতে হবে কাকে? এক্সিকিউটরকে। এক্সিকিউটর একজন থাকলে কোনো সমস্যা নেই। আর যদি এক্সিকিউটর দুজন থাকে তাহলে আমরা দেখব যে এই দুইজন কি জয়েন্ট টেনেন্স হিসেবে হোল্ড করতো না টেনেন্স ইন কমন হিসেবে হোল্ড করতো। মানে যেই 50,000 বুকস দেয়া হয়েছে এটা কি তাদেরকে জয়েন্ট টেনেন্ট হিসেবে দেওয়া হয়েছে না টেনেন্স ইন কমন হিসেবে দেওয়া হয়েছে। যদি বইগুলো তাদেরকে দেওয়া হয়ে থাকে টেনেন্স ইন কমন হিসেবে, তাহলে আমরা কিভাবে বুঝবো? 50,000 বইয়ের মধ্যে বললো অর্ধেক E1 অর্ধেক E2, 20,000 E1 30,000 E2, তাহলে তারা হয়ে যাবে হচ্ছে টেনেন্সি ইন কমন। টেনেন্সি ইন কমন হলে দুজনকে আলাদা আলাদা জানাতে হবে। আর যদি জয়েন্ট টেনেন্টস হয় তাহলে একজনকে জানালেই হবে, বাট একজনকে যে জানাবে এটা কখন জানাইতে হবে? উইলের আগে জানাইতে হবে। জানালে আরেকজন অটোমেটিক্যালি বাউন্ড হয়ে যাবে। এটাই ইমপ্লাইড, কারণ যেহেতু জয়েন্ট টেনেন্টস তার মানে তাদের মধ্যে ওনারশিপের কোনো ভাগাভাগি নাই, তাহলে একজনকে জানালে ধরে নেওয়া হবে কাকে জানানো হয়ে গেছে, আরেককে জানানো হয়ে গেছে। আর যদি এখানের মধ্যে উইলের পরে একজনকে জানায়, উইল তৈরি করার পরে আরেকজনকে জানানো হয়, তাহলে কোর্ট বলবে যে শুধু যাকে জানানো হয়েছে সে তার পার্টের অর্ধেক প্রপার্টি হোল্ড করবে ফর দ্য বেনিফিশিয়ারি, আর আরেকজনের প্রপার্টিটা রেজাল্টিং ট্রাস্ট হিসেবে ব্যাক করে চলে আসবে টু দ্য টেস্টেটর। এতটুকু ল আমি গ্রুপে আপলোড করে দেই, মানে নেক্সট ক্লাসে তাহলে আমরা বাকিটা কমপ্লিট করে ফেলবো। আর এটা হার্ড কপিও দেওয়া আছে, সফট কপিটাও আমি আপলোড